এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে বাধাপ্রাপ্ত হলে রাজ্য কি ধীরে ধীরে অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাচ্ছে বা যেতে পারে, এরকম পরিস্থিতি কি তৈরি হচ্ছে? সেই প্রশ্নগুলো নিয়ে গত এপিসোডে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমাদের চ্যানেলে সেইটা আলোচনা হওয়ার পর আরো বহু ইউটিউব চ্যানেল এবং মিডিয়াতে সেটা নিয়ে এই মুহূর্তে আলোড়ন শুরু হয়েছে। দেখে এগুলো ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। রাস্তা ঘাট যাকে বলে, ঘাটে হাটে মাঠে ঘাটে মানুষজন যে কথাবার্তা বলে, মানুষজন যে মনের ভাব প্রকাশ করে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। কিন্তু আজকে আর একটা এক্সক্লুসিভ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে যে সরকার চলছে এবং তার যে বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী রাজনৈতিক দল, এদের রণকৌশলটা ঠিক কি হতে পারে। দেখুন, এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়াতে নানান ধরনের এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো নিয়ে নানান ধরনের দিকে দিকে অশান্তি এবং নানান ধরনের গোলযোগের সংবাদ আপনারা প্রত্যেক দিন টিভি কাগজের পর্দায় দেখছেন। গত এপিসোডে বলেছিলাম যে সেই প্রক্রিয়াটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে টাইমিং এর দিক থেকে সেটা কিভাবে রাজ্যের বিধানসভা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এবং তার ফলবশত রাজ্যে বিধানসভা যদি গঠন না হয় তাহলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে কি রাজ্য চলে যেতে পারে। পাশাপাশি খেয়াল করুন, এই রাজ্যে এর আগেও, মানে এই এসআইআর এর আগেও অসংখ্য ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলো কি কি? মূলত রাজ্য সরকারের অস্বস্তি বাড়ায় এই ধরনের ঘটনাবলী বা তার বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের অপরাধ ঘটিত বিষয়, সেগুলো যখন জনসমক্ষে আসে তৎপরবর্তীতে সেগুলো আদালতে যায়, নিম্ন আদালত, হাইকোর্ট এবং আরো উঁচুতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং অধিকাংশ সেই সমস্ত মামলাগুলোই যদি বলি সোজা কথায়, সেগুলো হয় সিবিআই তদন্ত অথবা ইডি তদন্ত, এগুলোর মধ্যে এগুলোর আওতায় আসে, তদন্ত হয় এবং লক্ষণীয় জিনিস যেটা, বেশ কিছু মানে চমকে দেওয়ার মতো ধরপাকড় বা অ্যারেস্টও কিন্তু হয়, বিলম্বিত বিলম্বিত হয়ে হলেও সেগুলো হয়। এবং এই শিক্ষা দুর্নীতি যে মামলাটা চলছিল, একাধিক মামলা, সেটা মামলাটা বললে হবে না, একাধিক মামলা, মানে তাদের আবার বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এক এক ধরনের দুর্নীতি এবং সেগুলো নিয়ে নানান ধরনের মামলা, এবং প্রত্যেকটাতেই খেয়াল করতে হবে রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটাতেই ব্যাকফুটে থেকেছে। প্রতিটি ঘটনাতে রাজ্য সরকার কিন্তু ব্যাকফুটে থেকেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠে এসেছে, কই তার তো প্রতিকার কিছু হলো না। যার হয় একটা অপরাধ সংগঠিত হলে তার যে শাস্তি দান বা আরো সেগুলোকে নিয়ে আরো বেশি বেশি তদন্ত করা এবং যাকে বলা হয় মূল যে অপরাধীদের তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দোষী সাব্যস্ত করবার পর্যন্ত সরকারি আইনজীবীদের বা তদন্তকারী সংস্থাদের যে দায় থাকে, সেটা কোথায়? এইখানে এই এসআইআর এর কথাটা বললাম। এবার আপনাদেরকে একটা বিশেষ জিনিস বলি, হয়তো আপনারা এটাকে মেনে নেবেন, যে রাজনীতিতে শুধু না, যে কোনো জায়গাতে টাইমিং একটা খুব বড় ব্যাপার। একটা কথা ইদানিং সকলেই হয়তো জেনে গেছেন, কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্রে যে কথাটা লেখা ছিল, যেটা একটা কিংবদন্তি হয়ে আছে রাজ্য শাসনের ক্ষেত্রে, রণকৌশলের ক্ষেত্রে, সাম
দাম, দণ্ড, ভেদ। সাম কথার অর্থ যে আলাপ আলোচনার মাধ্যমে, আপোষের মাধ্যমে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা। দাম মানে অর্থ, উপঢৌকন, এই সমস্তর মাধ্যমে তোমার যে বিপক্ষ আছে, বা এটা চাণক্য বলেছিলেন যে প্রজাদেরকে প্রজা পালনের ক্ষেত্রে মূলত, কিন্তু সেটাকেই বিভিন্ন যুগে বিভিন্ন সমাজের ক্ষেত্রে কিন্তু এই থিওরিটাকে কাজে লাগানো হয়। তা ওই অর্থ উপঢৌকনের মাধ্যমে তাদের সাথে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, তাতে না হলে দণ্ড মানে শাস্তি প্রদানের মাধ্যমে, বিপক্ষ মত উঠে আসলে তাকে শাস্তি প্রদানের মাধ্যমে, এবং ভেদ মানে জনে জনে বিভেদ তৈরি করবার মাধ্যমে মূলত রাষ্ট্র ক্ষমতাকে হাতে রেখে দেওয়া। এই থিওরি, এটা বললে হবে না যে একটি নির্দিষ্ট রাজ্য, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এই থিওরিকে ফলো করে। এটা সেই চাণক্যের আমল থেকে বিভিন্ন সময় যুগে যুগে বিভিন্ন রাজনৈতিক দল, শাসক এটাকে ফলো করেছে। তাহলে এই থিওরির যদি মিররে, আয়নায় যদি এই মুহূর্তে এই রাজ্যের শাসক দলকে দেখা হয়, দেখুন পরপর মিলে যাবে বিষয়গুলো। কিন্তু পাশাপাশি এইটা যদি তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের সামনে, যে বিজেপি এই মুহূর্তে এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাহলে বিজেপির রণকৌশল কি? বিজেপির রণকৌশল নিয়ে দিকে দিকে জনে জনে মানুষের মধ্যে একটা আক্ষেপ। কেন আক্ষেপ? তার মানে সেই মতটা তাদের পক্ষে আছে, এইটা একটা খুব বড় মানে লক্ষণীয় জিনিস। দেখুন, আপনি যদি কিছু একটা আশা করেন, আশা করে যদি আপনি হতাশ হন, আশা করে যদি সেটা না পান, তবে কিন্তু সেটা হতাশ হন। তার মানে এই যে দিকে দিকে মানুষের মধ্যে একটা হতাশা, এই হতাশাটা কিসের? তার মানে তারা আশা করছে বিজেপিকে। এইটা কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিজেপির ক্ষেত্রে একটা ভীষণ বড় পজিটিভ সংকেত। যদি সেই আশাটা না করত, তাহলে কিন্তু এই তত্ত্ব রটতই না চতুর্দিকে সেটিং। তার মানে কারা সেইটা বলছে? যারা কিনা আশা করছে যে এই তো এবার এই কেলেঙ্কারিটা হয়েছে, এই অপরাধটা হয়েছে, নিশ্চয়ই এইটার এবার শাস্তি করবে বিরোধী রাজনৈতিক দল, এখানকার বিজেপি, ওখানে শাসক দল কেন্দ্রে, তারা নিশ্চয়ই ব্যবস্থা করবে। তার মানে মানুষ এক্সপেক্ট করছে। তাহলে এই এক্সপেকটেশনটা কিন্তু হাই, এটা এর থেকে প্রমাণিত। আপনারা মানছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। তাহলে এই যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটাই তো হচ্ছে একটি বিরোধী রাজনৈতিক দলের মূল পুঁজি, যে মানুষের আশা, আর ধীরে ধীরে সেটাই শাসক দল তাদের ক্ষেত্রে না ভোটে পরিণত হয়। নো, যাকে দিই দেব, একে দেব না। আপনারা জানেন, যারা বামফ্রন্ট গভর্নমেন্টের সময়টা জানেন, যে 8, 9, 10, 2008, 9, 10 এই সময় থেকে কিন্তু মানুষের এই ক্ষোভের জায়গা তৈরি হয়, এবং একদম সংগঠন না থাকা সত্ত্বেও, একেবারে ছন্ন ছাড়া হওয়া সত্ত্বেও, না ভোটের জোরে, আবার বলছি, না ভোটের জোরে, নো, ওকে দেব না, আর যাকে খুশি দিয়ে দেব, তার ফলবশত কিন্তু আজকের এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় আসে 2011-তে। তাহলে আজকে সেখানে যেমন তৎকালীন সময়ের রাজনীতির একটা ভঙ্গিমা ছিল, তৎকালীন সময় এটাও মাথায় রাখতে হবে যে তৎকালীন সময় কিন্তু এই যে ফোনটাতে আপনি দেখছেন এই শোটা, এটাও ছিল না সেইভাবে। এতটা বিস্তৃত ইন্টারনেট ব্যবস্থা, এত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, হয়তো অল্প অল্প করে আসছিল তখন, কিন্তু কটা মানুষ তখন ফেসবুক ব্যবহার করতে পারতেন, কটা মানুষ ইউটিউব নামক জিনিসটার নাম জানতেন? এতটা কিন্তু ছিল না। কাজেই তখন জনসভা, আমি এর অন্যান্য শোতে এই বিরোধী দলের সমালোচনাও করেছি, বিজেপি, যে গ্রামে গ্রামে গিয়ে সভা করা,
যাকে বলা হয় মাদুর বৈঠক বা চ্যাটা বৈঠক সন্ধেবেলা, জনসংযোগ, তার রীতিটা তখন একটু ওই রকম ছিল। আর এখন কিন্তু সেইটা অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে। এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়েই কিন্তু মানুষ হাতের মধ্যে ফোন করে অনেক কিছু দেখে নিতে পারছে। তাহলে এই রণকৌশলে এটা যেমন একটা পার্ট, আর এই যে বিলম্বিত বিচার বা বিলম্বিত ধরুন তদন্তগুলো হয়েও হচ্ছে না, তাহলে বিজেপি যেন কোনো রকম একটা চেষ্টা নেই, এই যে একটা তত্ত্ব, এবং এই চ্যানেলে আমরাও সেই তত্ত্বটা বলেছি, এইখানেই উঠে আসছে, আপনাদের সামনে বলছি, দেখুন সেটা ঠিক কিনা। নিউটনের গতিসূত্র যদি ধরেন, যারা জানেন সায়েন্সের মানুষজন, আর যারা জানেন না তাদের জন্য খুব সংক্ষেপে যদি এইভাবে বলি, নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে শূন্য মাধ্যমে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু একটি সরল রেখায় সে চিরকাল গতিশীল অবস্থাতেই সমবেগে গতিশীল অবস্থায় থাকবে। এটা যদি আমি ধরি যে একটা সরকার, সে তার নিজের স্থিতাবস্থাকে সবসময় বজায় রাখতে চায়, তার মানে বাইরে থেকে বল দ্বারা যদি তার অবস্থার পরিবর্তন না ঘটানো হয়, এই কথাটা আছে কিন্তু এই সূত্রের প্রথমে, বাইরে থেকে বল দ্বারা যদি অবস্থার পরিবর্তন না ঘটানো হয়, তাহলে স্থির বস্তু চিরকাল শূন্য মাধ্যমে স্থির অবস্থায় থাকবে আর গতিশীল বস্তু এক সরল রেখায় চলতে থাকবে। এটা একটা সাধারণ ভাষা, হায়ার ফিজিক্স তো আছে, সেটা এখানকার আলোচনার বিষয় না। তাহলে একটি সরকার সে যখন রয়েছে, সে তো তার নিজের স্থিতাবস্থাকেই বজায় রাখবে যদি না বাইরে থেকে তাকে বল প্রয়োগ করা হয়। তাহলে এই বাইরে থেকে বল প্রয়োগটা কারা করে? বিরোধী দল বা জনমত, বিরোধী বা অসন্তুষ্ট জনমত, তারা এই বল প্রয়োগটা করে। বোঝা গেল এই অংশটা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে এই শোটাতে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? এখানটা খেয়াল করবেন, যারা সায়েন্সের নন বা অতটা জানেন না তাদের জন্য একটু ভেঙে বলে দিচ্ছি মাত্র। সেটা কি? সেটা হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ, এই কথাটা মাথায় রাখুন, ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেদিকে ক্রিয়া করে। এতটা না বুঝে যদি বোঝেন, ভর বেগ, ভর মানে একটি বস্তু, ধরুন সাধারণ ভাষায় যে একটি বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে সেইটা, আর বেগ, এই বেগ কিভাবে হচ্ছে, তার সাথে একটি বস্তু যখন গতি পাচ্ছে, সে যখন চলছে, ওই দুটো মিলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভর এবং বেগ। এই দুটো কখন বাড়ে? যদি ধরুন কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট উচ্চতায় আছে, সেই বস্তুটাকে যদি অনেকটা উঁচুতে তুলে দেওয়া হয়, এটা আপনারা সত্যজিৎ রায় ফেলুদার গল্প থেকে অনেক উপন্যাসও আছে, মোমেন্টাম বলা হয়, যে একটি ছোট্ট বস্তুকে আপনি যদি আমার মাথায় একটা এই মুহূর্তে একটা পয়সা ফেলে দেন এইরকম উচ্চতা থেকে, টুক করে, আমার কিন্তু অতটা লাগবে না, ব্যথা লাগবে না। কিন্তু ওই ছোট্ট পয়সাটাকে যদি আপনি শহীদ মিনারের মাথায় উঠে ছুঁড়ে আমার মাথার উপরে ফেলেন, মাথাটা কিন্তু ফেটে চৌচির হয়ে যেতে পারে। কেন? ওই ছোট্ট কয়েনটার মধ্যে যে ভরটা রয়েছে সেটা তো আছেই, আর যে অতটা উচ্চতা থেকে ও পড়ছে মাধ্যাকর্ষণের টানে, ওর সাথে ওই বেগটা যোগ হচ্ছে, এবং বেগটা বাড়তে বাড়তে ওর মধ্যে ভর এবং বেগটা বেড়ে গিয়ে ভরবেগ একটা অত্যন্ত বড় জায়গায় গিয়ে পৌঁছলো, এবং সেটা তখন কিন্তু আঘাত করলে যথেষ্ট ক্ষতিকর জায়গায় হতে পারে। তেমনি খেয়াল করে দেখবেন, এইটা বিশেষভাবে মনে করতে বলছি, আমাদের পাড়ার মাঠেও অনেক সময় খেলার সময় হয়, সেটা কি? লং জাম্প। কোনো একটি ব্যক্তি যদি লং জাম্প দিতে যায়, সামনে মাটি খোঁড়া থাকে, আমি একদম গ্রামের পাড়ার খেলার কথা বলছি, এটা অলিম্পিকেও আছে, তাহলে ওই মাটি খোঁড়া জায়গাটাতে কে কতটা লাফ দিয়ে পড়তে পারে, এগিয়ে যেতে পারে, এটাই লং জাম্প মোটামুটি যদি ধরি। তাহলে সেটা করতে গেলে কি করতে হয়? সেই লং জাম্পারকে, যে ওটা দেবে, তাকে অনেকটা দূরত্ব পিছিয়ে যেতে হয়। ওই পিছিয়ে গিয়ে তার ওই ব্যক্তিটির যে ভর
এবং ওর সাথে যে বেগটা, তো এবার যে সে ছুটছে সামনে, ছুটে এসে এবার যখন লাফটা সে দেয় তখন কিন্তু সে অনেকটা দূর পর্যন্ত সেই লাফটা গিয়ে পৌঁছয়। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড ফর দ্য টু স্টেপ ফরওয়ার্ড, মানে ওটা সেই জাম্প দেওয়ার থিওরি। তাহলে কি এই বিজেপি, এই যে এত তদন্ত, খেয়াল করুন, এই এতগুলো তদন্ত কিন্তু আনফিনিশড। কিছু কিছু জায়গায় চার্জশিট হয়েছে, কিছু কিছু জায়গায় এখনো হয়নি। কিছু কিছু মানুষজন যারা অভিযুক্ত হয়েছিলেন তারা জামিন পেয়েছেন মাত্র, এবং সব তদন্তগুলোই কিন্তু ঝুলছে। খেয়াল করুন, এরই সঙ্গে এই এসআইআর এখন চলছে, নানান ধরনের বিতর্ক, নানান ধরনের হট্টগোল, এই সমস্তকে অতিক্রম করে সেটা চলছে। এবং সেটা যদি না হয় তাহলে একটা মানে সাংবিধানিক অনিশ্চয়তা তৈরি হয়ে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে রাজ্য, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খেয়াল করুন যে এই সামগ্রিক পরিস্থিতিটা যদি যত ভোট মুখোমুখি হবে, সেই সময় এই সবকটা তদন্ত বা সবকটা এই ধরনের পরিস্থিতি, সরকার বিরোধী পরিস্থিতি যদি একসাথে চাগার দিয়ে ওঠে, সেই টাইমিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তখন কিন্তু যে কোনো স্থিতিশীল সরকারের পক্ষেও সেটা সামাল দেওয়া যথেষ্ট কঠিন হতে পারে। আর তৃতীয় সূত্র নিউটনের, সব ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। সেটা গিয়ে যদি দাঁড়ায় একদম মুখোমুখি, ভোটের সময় সময় যদি তৃতীয় সূত্র প্রয়োগ হয়, তৃতীয় সূত্র প্রয়োগ কি? প্রতিরোধ। তুমি আমায় মারতে আসলে আমারও আত্মরক্ষার অধিকার আছে, তার মানে ওই তৃতীয় সূত্র। তাহলে এই সামগ্রিকটা যদি হয় এখনকার রাজ্য বিজেপির বা কেন্দ্র বিজেপির থেকে এই রাজ্যের জন্য রণকৌশল, সেই রণকৌশল কিন্তু আগামী দিনে এই টাইমিং আগে আর পরের ওপর কিন্তু নির্ভর করে যে ঠিক মতো সেটাকে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। একটা বলটা আসার আগেই যদি ব্যাটসম্যান ব্যাট চালিয়ে ফেলে, তাতে ক্যাচ উঠে যায়, আর সেই বলটাকেই যদি ঠিক সময় ব্যাটটা চালায়, তাতে 6-4 এগুলোও হতে পারে। কাজে মিস টাইমিং আর টাইমিং এটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যানেলেই আমরা ক্ষোভ প্রকাশ করেছি এই সমস্ত তদন্তগুলো নিয়ে। এই আর্যিকর তদন্ত, এত বড় একটা তদন্ত, যেখানে তার নির্যাতিতার বাবা মা দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করছেন। সারা দেশ, কেন পৃথিবী জুড়ে সেই আন্দোলন হয়েছিল, অপরাধীরা কোথায়, কেন ধরা পড়ছে না। তেমনি এর আগের বহু বহু কেলেঙ্কারি আছে, এবং রাজ্যের মানুষের যেটা দাবি সেটা হচ্ছে যারা যারা মূল অপরাধী, নিচের তো হলো, যারা যারা মূল অপরাধী তারা কবে ধরা পড়বে। এ সমস্ত প্রমাণ তো আছে। এমনকি খোদ আদালতও ক্ষোভ প্রকাশ করেছেন আদালতের ভিতরে এজলাসে, যে কেন, অসুবিধাটা কোথায়, মূল অপরাধীদের দিকে তদন্তকারী সংস্থাদের এগোতে অসুবিধাটা কোথায়। এবং তার ফলবশত সাধারণ মানুষের ক্ষোভ রাজ্যের বিরোধী দল এবং কেন্দ্রের সরকার এদের ওপর পড়েছে। এবং একটি তত্ত্ব যেটা আমরাও আলোচনা করেছি, এই চ্যানেলেই করেছি, সেই তত্ত্বটা উঠে এসেছে। কিন্তু তার পাশে আজকে আপনাদের ভাববার জন্য বললাম যে এই পিছিয়ে থাকা, এটা কি বড় লাভ দেওয়ার একটি প্রস্তুতি? আবার যদি আপনাকে মহাভারতের কথা বলে যদি শেষ করি, যে শ্রীকৃষ্ণ কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধের সময় যখন রথটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়, এবং অর্জুন জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণকে যে হে মাধব, আমি কি হেরে যাচ্ছি? আমাকে তো লোকে কাপুরুষ বলবে এইভাবে পালিয়ে গেলে। ওদিক থেকে কর্ণ হুঙ্কার দিচ্ছে, এসো লড়ো। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন
যে আমি সাধারণভাবে গল্পের মতো করে বলছি, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে লড়াই বা যুদ্ধ আমি তখনই করব যখন আমার ইচ্ছা হবে, বিপক্ষের যখন ইচ্ছা হবে তখন করব না। আর এই পালিয়ে যাওয়ার কথা বলছো অর্জুন, এই পালিয়ে যাওয়ার জন্যে কেউ কেউ আমাকে রণছর বলে। পালিয়ে যাওয়াটাও বা পিছিয়ে যাওয়াটাও যুদ্ধের একটি কৌশল। এই এপিসোড আপনাদের কেমন লাগলো জানাবেন, আপনাদের মতগুলো জানাবেন অবশ্যই। মত থাকবে, বিপক্ষ মত থাকবে, অবশ্যই থাকবে, সেগুলো কমেন্টে উঠে আসুক। আপনারা সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, যাতে আরো অনেক মানুষ এই মতামতগুলো জানতে পারে, যদি আপনার ভালো লাগে। তাহলে এই এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে ছিলাম। সমস্ত যে দৈনন্দিন ঘটনাবলী, সেই দৈনন্দিন ঘটনাবলীকে যদি আরো ভালো করে জানতে হয়, চোখ রাখুন আমাদের মানুষের ভাষা .com অনলাইন সংবাদপত্রে। মানুষের ভাষা MANUSHER BHASHA.com, এটাতে নজর রাখুন, ডেসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া আছে। আর এই যে এপিসোডগুলো, সেই এপিসোডগুলোতেও আপনারা চোখ রাখুন, আমাদের নজর থাকবে চারিদিকের সমস্ত ঘটনাবলী কেমন কেমন ভাবে এগিয়ে চলে, সেই নিয়ে একের পর এক এপিসোড নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো। আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। নমস্কার।